বন্ধুরা, আমি সৌরভ বসু সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টারের তরফ থেকে। আজকে আর কোনো মোটিভেশনের গল্প নেই, কারণ এখন আমরা সবাই বড় হয়ে গেছি। এটা বুঝতে হবে যে প্রত্যেক দিন কেউ বাইরে থেকে মোটিভেট করে দেবে আর আমরা বেশ চার্জ হয়ে গিয়ে পড়াশোনা করবো, এরকম নয়। সবাইকেই বলি যে তোমরা প্রত্যেকে একটা সোলার প্যানেল লাগিয়ে নাও, মানে একদম অটো চার্জ হয়ে থাকতে হবে। কারণ নিজেদের পড়াশোনা করতে নেমেছি, জব পাওয়ার জন্য নেমেছি, কম্পিটিশান বাড়বে, আগামী দিনে কম্পিটিশান কিন্তু বাড়বে, যেহেতু পোস্ট বেরোতে দেরি হবে এবং হচ্ছে। তো যারা পিক প্রিপারেশানে আছে তাদের কাজ হচ্ছে যে সেই প্রিপারেশানটাকে একদম মানে পুরো দমে চালু রাখা, যাতে করে তাদের আর কোনো রকমভাবে মিসলিডিং না করে ফেলে, নিজেদেরকে মিসগাইডেড না করে ফেলে, মানে এবার বেরোবে মারবো এরকম ব্যাপার। আর যারা এখন শুরু করেছো বা মাঝপথে আছো, তারাও কিন্তু এই যতক্ষণ না ফর্মটা বেরোচ্ছে ততক্ষণে যেন আমরা মোটামুটি নিজেদের প্রিপারেশানটা কমপ্লিট জায়গায় নিয়ে যেতে পারি, সেইটার জন্য কিন্তু প্রত্যেক দিন ট্রাই করবো, একটু একটু করে প্রত্যেক দিনের তুলনায় বেটার করার চেষ্টা করব। আজকে ডাইরেক্ট চলে আসবো আমরা এখানে সয়েলের। আজকে আমাদের 9 নম্বর ক্লাস, এবং দেখতেই পাচ্ছ এখানে আমরা সাবজেক্ট কী কী পড়বো। 1 নম্বর হচ্ছে ডি ওয়াটারিং, তারপরে যাব আমরা স্টেবিলিটি অফ স্লোপস, অ্যান্ড থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের সাইট ইনভেস্টিগেশন অ্যান্ড সাবসয়েল এক্সপ্লোরেশন। তো প্রথমে চলে আসবো ডি ওয়াটারিংয়ে। ডি ওয়াটারিং বলতে আমরা কি বুঝি? ডি ওয়াটারিংয়ে আমি এখানে অনেকগুলো মেথডের ছবি এঁকেই রেখেছি অলরেডি। তো ডি ওয়াটারিং মানে প্রথম কথা হচ্ছে, সোজা কথা হচ্ছে যে আমি মাটি কাটতে গেছি, দেখা গেল আমি একটা বাড়ি তৈরি করতে নেমেছি, একটা কলামের ফুটিংয়ের জন্য আমি মাটিটা কেটেছি, মানে আর্থওয়ার্ক এক্সকাভেশন করে ফেলেছি। এবার এক্সকাভেট করার সময় আমরা কি দেখছি? এক্সকাভেট করার সময় আমরা দেখতে পাচ্ছি যে যেই মাটি কাটা শুরু হয়েছে, মানে আমি কিছুটা পর্যন্ত যেই নেমেছি কাটতে কাটতে, কিছুটা ডেপথে যাওয়ার পরেই দেখা যাচ্ছে আমার ওয়াটার লকড হতে শুরু করেছে সেই এক্সকাভেটেড পোর্শনটা। কি করে হচ্ছে এটা? দেখা যাবে এইখানে যেমন আমরা দেখি, যদি যে এইটা যদি আমাদের একটা ফাউন্ডেশন ডিচ হয়, মানে এটা একটা ধরে নিচ্ছি যে আমার সামথিং যে 1.5 মিটার একটা স্কোয়ার ফুটিং হচ্ছে, সেখানে আমরা ফ্রন্ট ভিউটা জাস্ট দেখছি। তো এখানে আমরা সার্টেন ডেপথে নামার আগেই, যখন এইটুকু যেই কাটিং হবে, তখনই দেখবো এখানে জল এন্টার করতে শুরু করছে। কি করে করছে? কারণ ইনিশিয়াল ওয়াটার টেবিল বা ন্যাচারাল ওয়াটার টেবিল দেখা যাচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে যে ডেপথে রয়েছে, যখনই আমি এক্সকাভেট করতে করতে এইটুকু ডেপথে পৌঁছাবো, তারপরে যেই এর থেকে বেশি ডেপথে নামতে যাব, তখন দেখবো যে এখানে ওয়াটার লকড হতে শুরু করেছে। তো এখন যদি দেখা গেল যে আমরা ফাউন্ডেশনের জন্য মাটিটা এখান থেকে কেটে বের করে ফেলেছি, এক্সকাভেট করেছি, এখন এই পর্যন্ত যদি আমার ওয়াটার থেকে যায়, তাহলে আমরা এই জায়গাতে যে স্যান্ড ফিলিং করব বা সোলিং করব বা পিসিসি করব, তারপরে আমার কলাম ফুটিং উঠবে, তার কংক্রিটিং হবে, তো যাই কাজ করতে যাব সেটা আমার জলের নিচে ডুবে থাকার জন্য কি হবে? অসুবিধা হবে। তা সেইটা যাতে না হয়, সেই জন্য আমরা কি করি? তখন দেখা যাচ্ছে ফাউন্ডেশনের একটা কর্নার করে আমরা একটা ছোট্ট ডিচ করে রেখেছি, মানে যেমন আমরা হাঁড়ি কড়াই যেরকম শেপ হয়, সেরকম একটা কর্নার করে একটুখানি আরেকটু লোয়ারিং করেছি, যে যাতে সমস্ত এই ফাউন্ডেশনের জলটা এসে এই জায়গায় অ্যাকুমুলেট হতে পারে। এবার এখান থেকে দেখা যাচ্ছে পাম্প চালিয়ে আমরা ভিতরে জলটা বের করে নিচ্ছি, তাহলে ভিতরের পোর্শনটা আমরা ড্রাই পাবো। এবং ওয়াটার টেবিলটা এরকম থাকবে না, ওয়াটার টেবিলটা দেখা যাবে যে এইভাবে নেমে আসছে, মানে এবার যদি ওয়াটার থাকছে এই জায়গায় থাকছে বা এর থেকে নিচে রয়েছে, এই পোর্শনটা আমরা ফাঁকা পেয়ে যাবো, ওয়াটার টেবিলটা এখানটায় আর থাকবে না। ওয়াটার পেনিট্রেট করতে চাইবে এইভাবে আসতে চাইবে, কারণ আমার প্যারালালি কি হচ্ছে? পাম্পটা চলছে। আবার দেখা যাবে যে আমি যদি পাম্প চালানো বন্ধ রেখে দিই, পরের দিন সকালে আবার দেখবো যে এই পর্যন্ত জল হয়ে গেছে। তো এই যে ব্যাপারটা, এই যে জলটা ঢুকছে, জলটাকে বের করে ফেলে দেওয়া হচ্ছে, এই প্রসেসটারই নাম হচ্ছে আমাদের ডি ওয়াটারিং। আচ্ছা, এই ডি ওয়াটারিং কেন করা হয়, কি কি প্রসেসে করা হয়, কোন সয়েলের ক্ষেত্রে বা কত মিটার ডেপথ অফ ফাউন্ডেশনের জন্য কি কি করব, সেগুলো সব আমরা নোটসে প্রোভাইড করে দিয়েছি, সেটা সবাই পড়লেই বুঝতে পারবে। আমি ডাইরেক্ট চলে যাব দুটো পয়েন্টে, যে আমরা ডি ওয়াটারিংটা দুটো রকমভাবে করতে পারি। যেমন এখানে আমি কখন করছি? যখন আমার ফাউন্ডেশনের কাজটা হবে সেই সময় আমি ওয়াটারটাকে পাম্প আউট করে বের করে দিচ্ছি। যখন আমার কনস্ট্রাকশন হয়ে গেল, তারপরে আবার ওয়াটার টেবিল তার ন্যাচারাল পজিশনে ফিরে আসে। তা এটা হচ্ছে টেম্পোরারি ডি ওয়াটারিং, মানে অনলি কনস্ট্রাকশন ওয়ার্ক রানিং যতক্ষণ, ততক্ষণের জন্য আমার জলটাকে বের করে দিতে পারলেই হবে, ডি ওয়াটারিং করতে পারলেই হবে। আবার দেখা যাবে কোনো কোনো সময় কি হয়, যে আমি গ্রাউন্ড লেভেলের নিচে গিয়ে বেসমেন্ট করেছি, বা আমার দেখা যাচ্ছে সাবওয়ে আছে, তো সেখান থেকে সিপেজ হয়ে হয়ে জল অনেক সময় ভিতরের দিকে এন্টার করতে থাকে। তো সেখানেও আমাদের কি করা হয়? এরকম ডিচ করা থাকে, সেখানে ডিচ পোর্শনে কী হয়? বিভিন্ন জায়গা থেকে সিপের যে ওয়াটারটা সেটা এসে ওখানে অ্যাকুমুলেট হয়,
এবং সেটাকে আমরা পাম্প করে বের করি। এবং এইটা কিন্তু শুধুমাত্র কনস্ট্রাকশন করার সময় নয়, যতদিন আমার ওই সাবওয়েটা মেনটেন করতে হবে বা বেসমেন্টটা থাকবে স্ট্রাকচারটা, আমাকে ততদিনই এটা করে যেতে হবে। তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের পার্মানেন্ট ডিওয়াটারিং। তো এই হচ্ছে প্রথম কথা, দুটো ভাগ। এইবার আমরা চলে আসবো এই মেথডগুলোর মধ্যে। মেথডের মধ্যে ওখানে দেখবে প্রথমেই আসছে ওপেন বা সাম্প অ্যান্ড ডিচ, এটা তো বললাম যে আমাদের নর্মাল এক্সকাভেট করে কিভাবে করতে হয়। নেক্সট পয়েন্টে চলে যাব আমরা, যে ওয়েল পয়েন্ট সিস্টেম। ওয়েল পয়েন্ট সিস্টেমে এখানে দেখবে দুটো পয়েন্ট করেছে, একটা হচ্ছে সিঙ্গেল স্টেজ, একটা হচ্ছে মাল্টি স্টেজ। তাহলে এইটা দুটো ছবি কিন্তু আমার ওয়েল পয়েন্ট সিস্টেমের জন্য। দেখা যাক প্রথমেরটা কি হচ্ছে। ধরে নেওয়া যাক আমার এটা গ্রাউন্ড লেভেল। এবার গ্রাউন্ড লেভেল থেকে আমরা স্লোপে নেমে এসেছি, আবার কিছুটা বার্ম পোর্শন ছেড়েছি, মানে বার্ম বলি আমরা, এটা ক্যানেল হোক বা আমাদের হাইওয়ে হচ্ছে, হয়তো কাটিং এই পোর্শন দিয়ে রাস্তা যাবে, কিংবা দেখা যাচ্ছে যে এটা ক্যানেলের জন্য কাটিং করছি। তো যাই করে থাকি, তাহলে বার্ম পোর্শন ছেড়েছি, আবার স্লোপে নেমেছি, দিয়ে এটা দেখা যাচ্ছে আমার ফাইনালি বেড লেভেল ফাউন্ডেশন। তো এই জায়গাতে নামতে গিয়ে আমরা দেখছি যে ন্যাচারাল ওয়াটার টেবিল বা ইনিশিয়াল ওয়াটার টেবিলটা রয়েছে আমার এই জায়গায়। তখন আমরা কি করলাম, দেখা গেল যে এই বরাবর, মানে আমি এটা একটু আইসোমেট্রিক ছবিটা এঁকেছি এই কারণে যে ক্যানেলটা এইভাবে ফ্লো হচ্ছে এদিকে, এই বরাবর দেখা যাচ্ছে আমরা একটা পাইপ ফিট করেছি। এবার পাইপ ফিট করার পরে এখানে আমরা পাম্প চালিয়ে জলটাকে এই পাইপের মধ্যে টানছি। আরও মানে এরকম কন্টিনিউয়াস চলতে থাকবে, কিছু দূর অন্তর অন্তর আমরা এইরকমভাবে পাম্প সেট করা আছে, যে সেগুলো থেকে কি হচ্ছে ইন্ডিভিজুয়ালি জলটা এই পাইপে ফ্লো করছে, দিয়ে এবার সেই জলটাকে আবার আমরা নিয়ে চলে যাচ্ছি, বাইরে ফেলে দিচ্ছি। তাহলে এইটাকে আমরা বলছি, এবার এইটা এই সাইডে এমন করেছি, এই সাইডেও করতে পারি। তো দ্যাট ইজ হচ্ছে আমার সিঙ্গেল স্টেজ। এইবার এইটাই যদি আমার দেখা যায় যে এখানে আমরা বসিয়েছি, এখান থেকে জলটা তুলে এই পাইপের মধ্যে ফেলছি, আবার এখান থেকে জলটা তুলছি এই পাইপের মধ্যে ফেলছি, তাহলে ইনিশিয়াল ওয়াটার টেবিল এখানে ছিল। তো এখান থেকে ওয়াটার টেবিলটা যখন আমরা পাম্প করে তুলছিলাম, তখন আস্তে আস্তে কী হবে, ওয়াটার টেবিল লোয়ার হবে, মানে নেমে আসবে, দেখা যাবে ওয়াটার টেবিলটা নিচে চলে যাচ্ছে। তাহলে আমার এই জায়গায় কাজ করতে সুবিধে। ঠিক একই রকম এখান থেকে যদি করি, ওয়াটার টেবিল এখানে ফার্স্ট নামবে, তারপর এখান থেকে আবার ড্রপ করবে, এরপরে যদি আমি আবার রাখতাম তাহলে এগেন আরও ড্রপ হতো, তাহলে এদিক থেকেও এইভাবে হবে। তাহলে ওয়াটার টেবিলটার এই জায়গায় ইনিশিয়াল লেভেলে যেটা ছিল, এটা আস্তে আস্তে লোয়ার হতে শুরু করবে, নামতে শুরু করবে। তাহলে দেখা যাচ্ছে যে এইখানে আমরা যেহেতু বিভিন্ন লেভেলে করতে করতে যাচ্ছি, তখন আমরা তাকে বলছি মাল্টি স্টেজ। তো এটা সিঙ্গেল স্টেজ, এটা মাল্টি স্টেজ, দুটোই হচ্ছে আমার ওয়েল পয়েন্ট সিস্টেম। মানে আমরা পয়েন্টে পয়েন্টে ওয়েল ফিট করছি, সেখান থেকে পাম্প আউট করে জলটাকে একটা কমন পাইপের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছি বাইরে। নেক্সট পয়েন্টে আমরা চলে যাবো যে ডিপ ওয়েল সিস্টেম। ডিপ ওয়েল সিস্টেমে দেখবে এখানে কীরকম আছে, নোটসের মধ্যে আছে, দেখবে খেয়াল করে, যে যেখানে আর্টিসিয়ান প্রেসার হেড থাকবে সেখানেও অ্যাপ্লাই করা যাবে। আবার যদি আমার এক্সকাভেশন ডেপথ অনেক বেশি হয়ে যায়, তাহলে তখন ইউজ করতে পারি। যেমন ধরে নেওয়া যাক এখানে পারভিয়াস লেয়ার আছে, ইমপারভিয়াস আছে, আবার নিচে আবার পারভিয়াস লেয়ার আছে। পারভিয়াস মানে এখানে ধরো স্যান্ড লেয়ার, এখানে স্যান্ড লেয়ার, এই পোর্শনটা আইদার ক্লে বা স্টোন এনিথিং হতে পারে ইমপারভিয়াস। তো এবার দেখা যাচ্ছে যে এখানে আর্টিসিয়ান হেড আমরা দেখিয়েছি, আর্টিসিয়ান হেড এই হাইটটা বা এই লেভেলটাকে বলছি পিজোমেট্রিক সারফেস। মানে কি, যদি আমরা এখান থেকে এখানে বোরিং করি, তাহলে দেখা যাবে যে এখানে অন প্রেসারে জলটা এই অবধি, মানে আমরা যদি পিজোমিটার ফিট করি এর মধ্যে, তাহলে দেখা যাবে এই অবধি উঠছে। অর্থাৎ এখানে যদি আমি বোরিং করি, জলটা অটোমেটিক এই অবধি উঠবে। এখন আমার এই জলটাকে যদি বার করতে হয়, মানে এই জায়গায় হেডটাকে যদি না রেখে আমাকে যদি লোয়ার করতে হয়, তাহলে কি করতে হবে, এগেন ডিওয়াটার করতে হবে। তো দেখা যাচ্ছে এখান থেকে আমি পাম্প অ্যাপ্লাই করলাম, পাম্প অ্যাপ্লাই করেছি, মানে এখানে ধরো আমার সাবমার্সিবল, এই পোর্শনে ধরো আমার সাবমার্সিবল পাম্পকে লোয়ারিং করেছি, দিয়ে এখান থেকে পাম্পিং করছি, জলটা বের করছি। পাম্পিং করে যদি জলটা বের করতে থাকি, তখন অটোমেটিক্যালি কী হবে, দেখা যাবে যে ওয়াটার টেবিলটা এই জায়গায় চলে আসছে, মানে এখান থেকে জল এভাবে অ্যাকুমুলেট হবে, মানে এই রকম জায়গায় চলে আসবে ওয়াটার টেবিল। তখন আর এতটা উপরে থাকবে না, আমি এই পোর্শনে চাইলে তখন এই স্লোপে কাজ করতে পারি। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের ডিপ ওয়েল সিস্টেম। তো ডিপ ওয়েল সিস্টেম তাহলে আমরা কোথায় কাজ করবো, আইদার এক্সকাভেটেড ডেপথ যদি অনেক বেশি হয়, অথবা যদি দেখা যায় যে কোনো জায়গায় আমার আর্টিসিয়ান প্রেসার হেড রয়েছে। নেক্সট চলে আসবো আমরা ভ্যাকিউম মেথড। ভ্যাকিউম মেথডটা কিছুই না, এটা গ্রাউন্ড লেভেল ছিল, গ্রাউন্ড লেভেলে নিচে দেখা যাচ্ছে আমরা একটা ওয়াটার টেবিল এখানে ড্র করতেই পারি, যে আমার ইনিশিয়ালি এই জায়গাতে আমার ওয়াটার ছিল। এখন এখানে কি করেছি, বোরিং করেছি, বোরিং করার পরে আমরা এখানে পাইপ নামিয়েছি, পাইপের নিচে কি এখানে দেখতেই পাওয়া যাচ্ছে স্ট্রেনার আছে, স্ট্রেনারের চারপাশে কি করেছি আমরা স্যান্ড দিয়ে ফিল করে দিয়েছি। স্যান্ড ফিল করে দেওয়ার পরে উপরের পার্টটা পাইপের চারদিকে আমরা সিল করে দিয়েছি সিলার মেটেরিয়াল দিয়ে। দিয়ে এখানে কি করছি, এখানে আমরা সাকশন তৈরি করছি, মানে যেমন আমরা
ধরো ডাব খাচ্ছি, তো ডাবের ওই পাইপের ভিতরে তো আর পাম্প লাগানো নেই, তা ডাবের জলটা পাইপে উঠছে কি করে? আমরা ড্র করছি, মানে সাকশন অ্যাপ্লাই করছি, নেগেটিভ প্রেসার তৈরি হচ্ছে পাইপের মধ্যে, তখন কি হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার বাইরে বেশি থাকার জন্য তখন পুশ করছে স্ট্রর মধ্যে দিয়ে, ডাবের জলটা আমার মুখ অব্দি আসছে। সেম প্রসেস এখানে যখন ভ্যাকুয়াম পাম্প অ্যাপ্লাই করব, তাহলে এখানে সাকশন তৈরি করবে। সেই সাকশনের জন্য কি হবে, এই ওয়াটারটা এখানে ঢুকতে থাকবে, মানে স্যান্ড ফিল্টার হয়ে স্ট্রেনারে চলে আসবে। এইটা হওয়ার ফলে কি হবে, দেখা যাবে কিছু সময় পরে ওয়াটার টেবিলটা এই জায়গায় পৌঁছে গেছে, তখন এখান থেকে অ্যাকুমুলেট হয়ে জলটাকে আমরা বের করে নিতে পারি, মানে এইটাকে লোয়ার করতে পারবো। তো এই ভ্যাকুয়াম পাম্প বা ভ্যাকুয়াম মেথড কোথায় অ্যাপ্লাই করতে পারি, এইটা আমরা ওয়েল পয়েন্ট সিস্টেমের মধ্যে, আবার এখানে ডিপ ওয়েল সিস্টেমে, এই দুটো জায়গাতেই আমরা ইউজ করতে পারবো ভ্যাকুয়াম করে। মানে আমরা এখানে সাবমার্সিবল পাম্প ইউজ করছিলাম, তার বদলে আমরা কি করছি, ভ্যাকুয়াম পাম্প ইউজ করছি। তাহলে এটা করা যাবে। কোন ধরনের সয়েলে কখন কি কোন ডেপথে সেটা ডিটেলস অলরেডি দেওয়া আছে। নেক্সট লাস্ট পয়েন্টে চলে যাবো আমরা, ইলেকট্রোঅসমোসিস। মানে এটা মেনলি ক্লেই সয়েলের জন্য, কারণ ক্লের মধ্যে দিয়ে আমরা জানি, আগেই পড়েছি যে যেহেতু পুয়ার ড্রেনেজ, তাহলে ক্লের মধ্যে যদি আমার ওয়াটার থেকে যায়, ওয়াটার টেবিল যদি ক্লে লেয়ার হয়, তাহলে সেখান থেকে খুব ইজিলি কিন্তু আমরা জলটাকে ড্রেন আউট করতে পারবো না। যেমন এখানে দেখো, এখানে আমরা একটা স্লোপ এঁকেছি, যে এটা যদি আমার টপ লেভেল হয়, এটা বটম লেভেল, এটা স্লোপ। যেমন এখানে করেছিলাম যে এই লেভেল থেকে এই লেভেলে আসছি, এটা স্লোপ ছিল সিমিলার। এবার এখানে দেখা যাবে যে ওয়াটার টেবিল যদি ইনিশিয়াল এখানে থাকে, আমাকে ধরো কাজ করতে হবে এই জায়গায়, তাহলে তখন কি হবে, ন্যাচারালি কি হবে, ওয়াটার টেবিল হায়ার টু লোয়ারের দিকে যেতে চাইবে, তার মানে এই দিকে সবসময় ফ্লো হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। সেই জন্য আমরা এটা লিখেছি যে ন্যাচারাল ডিরেকশন অফ ফ্লো। সেইটাকে বন্ধ করার জন্য আমরা কি করছি, আমরা এখানে অ্যানোড ক্যাথোড ইউজ করেছি। অ্যানোড ক্যাথোড কি, অ্যানোড হিসাবে আমরা স্টিল পাইপ বা সিট পাইলের স্টিল প্লেট ইউজ করতে পারি। ক্যাথোড হিসাবে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে আমাদের পাইপ। এইবারে পাইপের পরে এখানে কি আছে, এখানে আমার পাম্পিং থাকবে, মানে আমরা জলটাকে তুলতে পারবো। সেটা আইদার বললাম যে ভ্যাকুয়াম দিয়ে হতে পারে, সাবমার্সিবল পাম্প দিয়ে হতে পারে। নেক্সট দেখা যাচ্ছে যখনই আমরা এখানে অ্যানোড ক্যাথোড ফিট করব, এখানে যখনই আমরা ইলেকট্রিক্যালি চার্জ করব, যেখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ ক্রিয়েট করব, তখন সয়েল ওয়াটারটা সবসময় কি করবে, আমার অ্যানোড টু ক্যাথোডের দিকে আসতে থাকবে। তাহলে ন্যাচারাল ডিরেকশন অফ ফ্লো যেটা ছিল এইদিকে স্লোপের, মানে টপ ওয়াটার টেবিল উঁচু থেকে নিচের দিকে যাবে, বদলে কি হবে, যেহেতু আমরা এটাকে এমনভাবেই বসিয়েছি যে না, অ্যানোডটাকে লো পয়েন্টের দিকে বসিয়েছি আর ক্যাথোডটাকে বসিয়েছি, আমি যেদিকে জলটাকে নিয়ে যেতে চাই সেই দিকে আমি ক্যাথোডটাকে ফিট করব। তো জলটা আমার ওই দিকে চলে গেলে কি হবে, আমার স্লোপটা কোল্যাপস হয়ে যেতে পারে। সেই জন্য ওই দিকে না বসিয়ে আমরা ক্যাথোডটাকে অপোজিটে বসিয়েছি, দিয়ে কি করেছি, আমরা রিভার্স ফ্লো পাচ্ছি। রিভার্স ফ্লো মানে সবসময় বললাম অ্যানোড টু ক্যাথোডের দিকে ফ্লোটা হবে। এই প্রসেসটারই নাম হচ্ছে ইলেকট্রোঅসমোসিস প্রসেস। এইগুলোর এই ছবি টবি থেকে বিরাট কিছু কোয়েশ্চেন আসে না, সেই জন্য আমরা এখান থেকে কি কি মনে রাখবো, যে ডিওয়াটারিং বলতে কি বোঝায়, টেম্পোরারি ডিওয়াটারিং, পার্মানেন্ট ডিওয়াটারিং, আর ডিওয়াটারিং এর এই যে মেথডগুলো, কোথায় কোনটা ইউজ হবে, কত ডেপথ অফ এক্সকাভেশনের জন্য কি ধরনের সয়েলে, এইটুকু করলে মোটামুটি ডিওয়াটারিং কমপ্লিট। নেক্সট আমরা চলে যাব স্টেবিলিটি অফ স্লোপ। স্টেবিলিটি অফ স্লোপে দেখতেই পাচ্ছ, স্টেবিলিটি অফ স্লোপে এই কিছুদিন আগে আমাকে গ্রুপে কেউ একজন পোস্ট করেছিল, ওই যে পেপারে বেরিয়েছে যে ইরিগেশন দপ্তরের একটা ক্যানেল বোধ হয় কিছু হচ্ছিল, মানে সংস্কারের কাজ হচ্ছিল, রিনোভেশনের কাজ চলছিল। তো সেই সময় কি হয়েছে, ওই ক্যানেলের একদম স্লোপের উপরেই একটা বাড়ি ছিল, দিয়ে দেখা যাচ্ছে যে ইরিগেশন ডিপার্টমেন্ট যখন কাজটা করে বেরিয়ে গেছে, তার 2-1 দিনের মধ্যে ওই বাড়িটা কোল্যাপস করে পড়ে গেছে। তো ওইটা তখন সম্ভবত আমরা কনসলিডেশন সেটেলমেন্ট পড়ছিলাম সেই সময়, তো জিজ্ঞেস করেছিল কেউ একজন যে ওইটা কি সেটেলমেন্ট হয়ে গিয়ে বাড়িটা পড়ে গেছে। তো আজকে জিনিসটা ওইটা কিন্তু ওই অ্যান্সারটা আমি তখন দিইনি, কিন্তু আমার কোশ্চেনটা মনে আছে, ওইটা আজকে ক্লিয়ার হয় যে ওইটা কিভাবে কোল্যাপস করলো। তাহলে স্লোপ, এই যে স্লোপের স্টেবিলিটি, এটা কেন দরকার, স্লোপের স্টেবিলিটি কেন দরকার, এইটা আমরা কিন্তু অলরেডি বিভিন্ন যে ইঞ্জিনিয়ারিং প্রজেক্টগুলো হয় সেগুলোর দিকে একটু যদি নজর দিই, তাহলে কিন্তু খুব ইজিলি আমরা বুঝতে পারবো। তাহলে আজকের সেকেন্ড পয়েন্টে চলে আসি, যে স্টেবিলিটি অফ স্লোপ। স্টেবিলিটি অফ স্লোপে দেখো, ধরে নেওয়া যাক এইরকম, ধরো আমার এই পোর্শনটা আমার ক্যানেল বেড, এদিকেও থাকবে
মানে এদিকেও এমব্যাকমেন্ট আছে, আমি একটা দিক দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমার, এইভাবে আমরা ক্যানেল কাটি বা পুকুর কাটিং করি, অনেক সময় ফাউন্ডেশনে কাটিং হয়, সবসময় যে ভার্টিক্যাল কাট হবে তার কোনো মানে নেই। তাহলে এইটা একটা বিষয়, এটা ক্যানেলের জন্য হতে পারে। আর কি হতে পারে, যে এটা ক্যানেল বেড, এখান দিয়ে জল যাবে, এটা ক্যানেল পার, মানে টপ অফ এমব্যাকমেন্ট ক্যানেলের, যেটা আমরা ক্যানেল পাড়ের উপর দিয়ে রাস্তা দেখি সেটা এই পোর্শন দিয়ে যায়। আচ্ছা, এটা হতে পারে। আর কি হতে পারে, এটা কাটিং করে কোনো জায়গায় দেখা যাচ্ছে এখানে হাইওয়ে গেছে, এখানে আমার রাস্তা, এটা হতে পারে। আবার যদি ঘুরিয়ে দেখি, এমব্যাকমেন্ট করেছি, কাটিং নয়, মানে গ্রাউন্ড লেভেল ছিল এখানে, এখানে গ্রাউন্ড লেভেল থেকে কাটিং করে নেমেছিলাম, এখানে কি হচ্ছে দেখা যাচ্ছে যে এটা গ্রাউন্ড লেভেল, এখান থেকে আমরা কি করেছি যে এখানে এক্সট্রা মেটেরিয়াল ফিল আপ করেছি লেয়ার বাই লেয়ার, এখানে ফিল আপ করতে 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 আমরা একটা এমব্যাকমেন্ট তৈরি করেছি। তাহলে এই যে এমব্যাকমেন্ট তৈরি করেছি, এখানেও আবার স্লোপ এসছে। তাহলে এই যে স্লোপগুলো থাকছে, আবার ধরে নেওয়া যাক যে ধরো আমার একটা ড্যাম আছে, এইদিকে আপস্ট্রিম সাইড, এদিকে জল ধরে রেখেছে এই অবধি, এদিকটা ডাউনস্ট্রিম সাইড, তাহলে আমার এখানেও সাইড স্লোপ আসছে। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু স্লোপ আমরা এখানে দেখতে পাবো। তো এই যে স্লোপ, তার যদি স্টেবিলিটি না থাকে, তাহলে আমি বুঝতেই পারছি এইটা রাস্তা, এর উপর দিয়ে এখন ভারী ভারী গাড়ি যাবে। তো ভারী গাড়ি যখন এর উপর দিয়ে যাচ্ছে, তখন এটা কি চাইবে যে আমি সেটেল হই। সেটেল হতে যাওয়া মানে কীরকম হবে, শেপটা কেমন আসবে, তাহলে এটা যদি নিচে বসে যায়, দিয়ে যদি আমার এই লেভেলে চলে আসতে চায়, তাহলে এইরকম হয়ে যাবে স্লোপটা। তাহলে দেখা যাচ্ছে যে এই স্লোপটা যদি স্টেবল না হয়, সে সবসময় কি করবে, এই থেকে এই ফরম্যাটে যেতে চাইবে, রাস্তাটা সেটেল হয়ে যাবে। আবার এখানে যদি দেখা যায় যে এখান থেকে স্লোপটা ফেল হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, রাস্তার উপরে এসে বা ক্যানেল বেডটাকে বন্ধ করে দেবে, বুঝে যাবে। তাহলে এই সমস্ত জায়গায় আমাদের যে স্লোপ, তার স্টেবিলিটিটা মেনটেন করতেই হবে, সেইটাই হচ্ছে আমাদের স্টেবিলিটি অফ স্লোপ। দেখবে তোমাদের যে নোটসটা প্রোভাইড করেছি, ওইটা একটু চোখ ফেলো, তাহলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এইখানে দেখবে দুটো পয়েন্ট আছে। ফার্স্ট একটা হচ্ছে ইনফাইনাইট স্লোপ, একটা হচ্ছে ফাইনাইট স্লোপ। আগে ফাইনাইট স্লোপটা বলে নিই। দেখা যাচ্ছে যে এইটা একটা লেভেল, এইটা আর একটা লেভেল, তাহলে এই একটা লেভেলকে এই একটা লেভেল কানেক্ট করেছে এইটা, তাহলে এইটাকে আমরা বলবো ফাইনাইট স্লোপ, এইটাকে বলছি ফাইনাইট স্লোপ। তাহলে দুটো লেভেলকে কানেক্ট করছে, এই লেন্থটা বিরাট বড় কিছু নয়, তাহলে তাকে আমরা বলছি ফাইনাইট স্লোপ। ঠিক সিমিলারলি এইখানে যে স্লোপটা আছে, সেটাও এই লেভেলের সাথে এই লেভেলকে কানেক্ট করছে, সুতরাং এটার নাম হয়ে যাবে ফাইনাইট স্লোপ। আর দেন ড্যামের ক্ষেত্রেও যদি দেখি এই লেভেলটার সাথে এই লেভেলটাকে কানেক্ট করছে, ফাইনাইট স্লোপ। তার মানে স্ট্রাকচারাল ওয়ার্ক করতে গিয়ে আমরা যেটা পাচ্ছি, তাকে আমরা ফাইনাইট স্লোপ বলবো। ইনফাইনাইট স্লোপ কাকে বলবো, দেখো বাস্তবে ইনফাইনাইট স্লোপ বলে কিছু নেই, কিন্তু আমরা ধরো একটা লরি করে বালি নিয়ে এসছি, বালিটা যখন এখান থেকে ঢালছি, তখন বালিটা কিরকম ভাবে পড়ছে, এরকম ভাবে। এই স্লোপটাকে আমরা ইনফাইনাইট স্লোপ বলবো। ইনফাইনাইট স্লোপ বলবো কেন, কারণ আমি একটা জিনিস মনে রাখবো, এটাও খুব বড় নাও হতে পারে, কিন্তু এখানে কিন্তু দুটো লেভেল নয়, এইটা একটা লেভেল নয়, কিন্তু এটা কিন্তু পিক। মানে কি, আমি আর এক গাড়ি বালি এনে এখানে ফেললাম, তাহলে কি হবে, আরো এক গাড়ি ফেললাম, আরো এক গাড়ি ফেললাম, তাহলে এটা কিন্তু ইনফাইনাইট বড় হতে থাকবে। তো দ্যাট ইজ হচ্ছে ইনফাইনাইট স্লোপ। বাস্তবে ইনফাইনাইট স্লোপ বলে কিছু নেই, কিন্তু আমরা যখন এটা এক্সাম্পলটা পড়বে, তাহলে বুঝতে পারবে যে আমাদের এখানে, আমি ল্যাঙ্গুয়েজটা পড়ি একবার, স্লোপ এক্সটেন্ডিং টু ইনফিনিটি ডু নট এক্সিস্ট ইন নেচার। ইট মিনস এ স্লোপ রিপ্রেজেন্ট দ্য বাউন্ডারি সারফেস অফ সেমি ইনফাইনাইট স্লোপ মাস। অর্থাৎ এখানে ইনফাইনাইট না পাওয়া গেলেও আমরা এটাকে বলছি সেমি ইনফাইনাইট, তো তাকেই আমরা ইনফাইনাইট ধরে নিচ্ছি। নেক্সট বলা হচ্ছে যেটা, এখানে কি হবে যে দ্য সয়েল প্রপার্টি অফ অল আইডেন্টিক্যাল ডেপথ বিলো দ্য সারফেস আর কনস্ট্যান্ট। অর্থাৎ আমি যদি দেখা যায় যে এখান থেকে 1 মিটার ডেপথ গেছে, এখান থেকে 1 মিটার ডেপথ, এখান থেকে 1 মিটার, এখান থেকে 1 মিটার, তাহলে আমি এই জায়গায় সয়েল প্রপার্টিটা আইডেন্টিক্যাল পাবো। বা আমি ওই লেভেল থেকে যদি আমি ধরো 3 মিটার গেছি, আবার 3 মিটার 3 মিটার 3 মিটার, তাহলে এই জায়গায় সয়েলের প্রপার্টিটা আইডেন্টিক্যাল হবে। এইটা হচ্ছে কেস। এবং এইটার ফেলিওরও হবে কীরকমভাবে, এই প্যারালাল টু প্লেন,
মানে দেখা যাবে যে যদি এর উপরে যদি আমি এক্সট্রা সয়েল দিই তাহলে এটা কীরকমভাবে নামতে থাকবে, এইরকমভাবে স্লাইড করে করে যাবে। ঠিক একই রকম এই জায়গায় যদি কোল্যাপস হয় তাহলে দেখা যাবে যে এই পোর্শনটা নিয়ে এ কোল্যাপস করে গেল, মানে প্যারালাল টু প্লেন। এইটা মনে রাখার বিষয়। তাহলে ইনফাইনাইট স্লোপ থেকে আমরা মনে রাখবো যেটা থার্ড পয়েন্টে আছে, দেখবে এক্সাম্পলের, the failure of the slope usually involves a sliding of soil mass along a plane parallel to the slope. এইটা মনে রাখতে হবে একটা পয়েন্ট। আর আরেকটা জিনিস বললাম যে তোমার যে অল প্রপার্টিটা আইডেন্টিক্যাল হবে যদি আমরা সিমিলার ডেপথে যাই, এটা একটা ব্যাপার। আরেকটা এক্সাম্পল ওখানে মনে রাখবো যে স্যান্ড স্টক করছি, যেমন হচ্ছে আমাদের এখানে বলেছে দেখবে চুট থেকে ঢালছি বা এমব্যাঙ্কমেন্ট ফর্ম করছি বাই ডাম্পিং ফ্রম এ ট্রাক, তাহলে ন্যাচারাল স্লোপ যেটা ফর্ম করছে উইথ গ্রেট এক্সটেন্ট, মানে অনেক দূর পর্যন্ত আমরা যদি ঢালতে থাকি যেটা দেখালাম, তাহলে তাকে আমরা ইনফাইনাইট স্লোপ বলে ট্রিট করছি। অ্যাকচুয়ালি সেটা নয়, সেমি ইনফাইনাইট স্লোপ। আর একটা পয়েন্ট আসছে এবার ফাইনাইট স্লোপ। ফাইনাইট স্লোপে দেখবে পয়েন্টটা এখানে বলাই আছে, স্লোপ ইজ লিমিটেড এক্সটেন্ট। এক্সাম্পলের মধ্যে দেখবে পাবে ফার্স্টেই ফেস অফ আর্থেন ড্যাম, এমব্যাঙ্কমেন্ট, কাটস। এইখানে সেকেন্ড পয়েন্টটাতে পেয়ে যাবে যে স্লোপ that connects land at one elevation to the land that is not far away but is at different elevation. প্রথমেই বলেছি যে এই লেভেলটা ডিফারেন্ট এলিভেশনে আছে, খুব দূরে নয়, তাদেরকে যে কানেক্ট করছে তার নাম হচ্ছে ফাইনাইট স্লোপ। সেটা কাটের হতে পারে, এমব্যাঙ্কমেন্টের হতে পারে, আর্থেন ড্যামের হতে পারে, তাকে আমরা ফাইনাইট স্লোপ পড়বো। এই ফাইনাইট স্লোপটা নিয়ে আমাদের কাজ। আরেকটা জিনিস যেটা মনে রাখার, যে ফাইনাইট স্লোপটা যখন ফেল করবে তখন সেটা কীরকম হবে, সেটা হচ্ছে আর্ক অফ সার্কেল অথবা লগারিদমিক স্পাইরাল শেপে হবে। আর কলিন বলে একজন বলেছে যে না সাইক্লয়েড ফর্মে হবে। এত কিছু আমরা মনে রাখবো না, আমরা মনে রাখবো থার্ড পয়েন্টটা এখানে এক্সাম্পলে। ফাইনাইট স্লোপের থার্ড পয়েন্টটা মনে রাখবো যে এখানে ফেলিওরটা হবে অ্যালং কার্ভ সারফেস। তাহলে এখানে ছিল যেটা, সেটা হচ্ছে প্ল্যানার সারফেসে হচ্ছিল প্যারালাল টু প্লেন, এখানে কীরকম হবে, এখানে হবে কার্ভ সারফেসে। এইবার আমরা চলে আসবো যে তিনটে কেস আছে। দেখো ফেলিওর অফ ফাইনাইট স্লোপের তিনটে কেস, ওখানে ছবি পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়াল অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। ওখান থেকে আমি একটা একটা করে পয়েন্ট বলি। তিনটে আমাদের কেস আছে, তার মধ্যে বেসিক্যালি হচ্ছে দুটো কেস। কি কি দুটো কেস? একটা হচ্ছে স্লোপ আর একটা হচ্ছে বেস। এই দুটো ফেলিওর হতে পারে। প্রথমে স্লোপের মধ্যে আবার দেখো দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে ফেস আর একটা হচ্ছে টো। তাহলে ছবিটায় যখন আমরা দেখছি যে এইটা আমার ফিগার, এবার দেখা যাচ্ছে যে এই জায়গাটা, মানে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমার পোরশন, এইটা আমরা 3Dতে দেখছি। এই হাইটটা যেটা হাইট অফ স্লোপ, মানে এই এলিভেশনকে তোমার কানেক্ট যতটা করে তার ভার্টিক্যাল হাইট কতটা, মানে এই স্লোপটার হাইটটা কত, সেটাকে আমরা নিচ্ছি ক্যাপিটাল এইচ। এইবারে দেখা গেল যে যদি কোনো একটা পোর্শন আমি এই জায়গায় আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। এই পোর্শনটা ধরো আমার ফেল হয়ে গেছে। এই পোর্শনটা যদি ফেল হয়ে যায় তার মানে কি হচ্ছে, এই যে পার্টটা, মানে এই ভিউতে যদি যাই তাহলে এখান থেকে এই পার্টটা নেমে চলে গেছে। এই ভিউটা যদি না দেখাই তাহলে আমরা কি বুঝবো, যে এই যে হ্যাচ করলাম ব্লু রঙের, এই পার্টটা আমার কি হয়ে গেছে, কোল্যাপস করে গেছে। যদি এটা হয় তাহলে কতটা হাইট কোল্যাপস করলো সেটাকে আমরা বলছি HF, মানে কতটা হাইট ফেল হলো HF। তাহলে এখন দেখা যাচ্ছে যে এই যে স্লোপটা ছিল এইখানে, তার এইটাকে আমরা বলছি ফেস ফেলিওর, এটাকে বলছি ফেস ফেলিওর। যদি আমার এরকম হতো যে ছবিটা ছিল এরকম, ফেলিওরটা হয়ে যাচ্ছে এই রকম, এই পয়েন্টটা কি পয়েন্ট, এটা স্লোপের টো পয়েন্ট। টো পর্যন্ত যদি ফেল করে যায়, মানে আমার এইটা ছিল, এই পোর্শনটা পুরো ফেল হয়ে গেছে। অর্থাৎ এখানে কি দেখা যাবে, যে এইটা তো হাইট অফ স্লোপ ক্যাপিটাল এইচ ছিলই, এখন ফেলিওর হয়েছে কতটা হাইট অফ ফেলিওর, এখন দুটো সেম। এইটাকে তখন বলছি টো দিয়ে, যেহেতু ফেলিওর লাইনটা গেছে, একে বলছি আমরা টো ফেলিওর, এটা ছিল ফেস ফেলিওর। এই দুটোই একসাথে আমরা কি বলবো, স্লোপ ফেলিওর।
দুটোই হচ্ছে স্লোপ ফেলিওর। আচ্ছা, নেক্সট পয়েন্টে আমরা চলে আসবো বেস ফেলিওরে। বেস ফেলিওরে দেখবে ছবিটা কীরকম আছে, সিমিলার। এইটা হচ্ছে আমার অলরেডি দেখিয়েছি হাইট অফ স্লোপ ক্যাপিটাল এইচ। এখন ফেলিওরটা কেমনভাবে হলো, টো পয়েন্টের আরো নিচ দিয়ে ফেলিওর হয়েছে। এইভাবে দেখা যাচ্ছে এই পার্টটা পুরো ফেল করে চলে গেছে। এইটা যেমন এঁকেছিলাম, এখানে যদি দেখাই তাহলে দেখা যাবে কিরকম হয়েছে, যে এই রকম করে নিয়ে এই পার্টটা দেখা যাচ্ছে এটা পুরো ফেল করে নেমে গেছে। তাহলে তখন ফেলিওরের যে হাইটটা সেইটা হয়ে যাচ্ছে এইটা, এইটা হয়ে যাচ্ছে এইচএফ। তাহলে যেহেতু এটা স্লোপ থেকে আরো নিচে চলে এসছে, মানে এটা একটা বলেছি লেভেল, টপ লেভেল, এটা স্লোপ ছিল, এটা হচ্ছে আমার বেস ছিল। তাহলে বেসেরও নিচ দিয়ে যখন যাচ্ছে, বেসের নিচ দিয়ে যাচ্ছে মানে বেস পর্যন্ত, এটা তো হাইট অফ স্লোপ ছিল এইচ, ক্যাপিটাল এইচ। এখন ফেলিওরটা হচ্ছে বেসেরও নিচে, তাহলে সেই জন্য এটার নাম হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বেস ফেলিওর, এটাকে বলছি বেস ফেলিওর। তা এই তিনটে টাইপ অফ ফেলিওর আমরা এখান থেকে মনে রাখবো। এবারে নিচে যে পয়েন্ট আছে দেখবে 4 নম্বর পয়েন্ট আছে, যেটা যে ফেলিওর অফ স্লোপে যে ডেপথ ফ্যাক্টর আছে না, ডিএফ, ডেপথ ফ্যাক্টর এইচএফ বাই এইচ মনে রাখতে হবে। ডেপথ ফ্যাক্টর এইচএফ বাই এইচ, তার মানে হাইট অফ ফেলিওর বাই হচ্ছে হাইট অফ স্লোপ। এবারে খেয়াল করে দেখা যাক যে ডেপথ ফ্যাক্টরে যদি আমরা এটা ডেফিনেশন জানি, তাহলে এখন এই যে স্লোপ ফেলিওরের দুটো পয়েন্ট ছিল ফেস আর টো, এখানে দেখো ডিএফ কি হবে, দেখো ফার্স্ট কেসটা ফেস ফেলিওরের জন্য ডিএফ ইকুয়াল টু কি লিখবো আমরা, এইচএফ বাই এইচ। তাহলে এখানে এইচএফ আর এটা এইচ, তাহলে এখানে এইচএফটা যেহেতু ছোট এইচটার তুলনায়, তাহলে এটা কি লিখে দেবো যে ডিএফ লেস দ্যান 1, মনে রাখবো। এখানে দেখো এইচএফ আর এইচ দুটোই সেম যখন টো ফেলিওর হচ্ছে, তাহলে এখানে এইচএফ আর এইচ যদি সেম হয়ে যায় তাহলে ডিএফ কি হয়ে যাবে, তাহলে এর ক্ষেত্রে ডিএফ ইকুয়ালস 1। আর এইখানে কি হয়ে যাবে, এইচএফটা কি হয়ে গেছে, গ্রেটার হয়ে গেছে, এইচএফটা গ্রেটার এইচের তুলনায়, তাহলে এর জন্য বেস ফেলিওরের ক্ষেত্রে তাহলে ডিএফ হয়ে যাবে গ্রেটার দ্যান 1। এইখান থেকে এই তিনটে পয়েন্ট মনে রাখলেই হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে ফেস ফেলিওর কাকে বলছি। স্লোপ ফেলিওরের দুটো পার্ট, ফেস ফেলিওর, টো ফেলিওর। ফেস ফেলিওর কখন, যখন হাইট অফ স্লোপের তুলনায় ফেলিওর ডেপথটা কম। যখন হাইট অফ স্লোপের সাথে ফেলিওর ডেপথ সেম, টো দিয়ে পাস করছে ফেলিওর লাইন, তখন তাকে বলছি টো ফেলিওর। ফেস ফেলিওর, টো ফেলিওরকে একসাথে বলছি স্লোপ ফেলিওর। যখন আমরা এখানে চলে যাচ্ছি হাইট অফ ফেলিওর মোর দ্যান স্লোপ হাইট, তখন তাকে আমরা বলছি বেস ফেলিওর। এই তিনটে থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে। এবং আরেকটা জিনিস যে এই তিনটের ডেপথ ফ্যাক্টর কত এবং ডেপথ ফ্যাক্টর বলতে কি বোঝায়, তাহলে এটুকু ক্লিয়ার। নেক্সট আমরা যে পয়েন্টটায় যাব সেখানে হচ্ছে যে মেথড অফ স্টেবিলিটি অ্যানালিসিস অফ ফাইনাইট স্লোপ, বা হচ্ছে এই যে এখানে দেখবে কুলম্যানস মেথড অফ প্ল্যানার ফেলিওর সারফেস, সুইডিশ সার্কেল মেথড বা স্লিপ সার্কেল মেথড, ফ্রিকশন সার্কেল মেথড, বিশপস মেথড। এইখানে প্রথমটাই হচ্ছে শুধু প্ল্যানার ফেলিওর সারফেস, পরের তিনটে সুইডিশ, ফ্রিকশন এবং বিশপ, এই তিনটের ক্ষেত্রে কিন্তু আর্ক অফ সার্কেল কনসিডার করা হয়। যে ফেলিওরটা কীরকম হচ্ছে না, এইটা আমরা কনসিডার করব কীরকম, যে এইটা একটা আর্ক অফ সার্কেল, তার মানে এটাকে যদি আমরা একটা সার্কেল ট্রিট করতাম, তার একটা বৃত্তচাপের আকারে ফেলিওরটা হচ্ছে, ঠিক আছে। মানে এটা যদি আমরা একটা বড় সার্কেল কনসিডার করি তাহলে তার শেপে হচ্ছে, মানে আর্ক অফ সার্কেল। তো এইটা বিষয় যে প্রথমে একটা প্ল্যানার আর তারপরে তিনটেই হচ্ছে আর্ক অফ সার্কেল, এটা ধরে নেওয়া হয়, মানে এটা অ্যাজাম্পশন। এবারে পয়েন্টটা হচ্ছে যেটা, যে এই চারটে মনে রাখবো কেন, কারণ এখন পরীক্ষায় কোশ্চেন দিল যে স্টেবিলিটি অ্যানালিসিস অফ স্লোপ নিচে কোনটার দ্বারা করা হয় না, তাহলে বা কোনটার দ্বারা করা হয়, তাহলে অল অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ, এই কোশ্চেনের জন্য শুধু মনে রাখা। নেক্সট যে 6 নম্বর পয়েন্ট আছে দেখবে স্টেবিলিটি অফ স্লোপে, যে টাইপস অফ ফেলিওর সারফেস অফ এ ফাইনাইট স্লোপ। এখানে প্রথমে পয়েন্টটা বলছে যে প্ল্যানার সারফেস, তারপরে সার্কুলার ফেলিওর, তারপরে নন সার্কুলার বা কম্পোজিট ফেলিওর সারফেস। এই তিনটে নাম মনে রাখলেই হবে, আর তিনটে কোথায় ইউজ হচ্ছে। যেমন প্রথমেরটায় দেখবে কোর্স গ্রেন সয়েল, কোর্স গ্রেন সয়েল হলে ওই যে একটু আগে বললাম যে বালি ডাম্প করছি, তাহলে ওটা প্ল্যানার সারফেসে হবে, স্পেসিফিক প্লেন অফ উইকনেস থাকবে, সেই বরাবর নেমে চলে আসবে, তাকে ট্রানজিশনাল স্লিপ বলছে। সার্কুলার ফেলিওর সারফেস কখন হবে, হোমোজিনিয়াস আইসোট্রপিক ফাইন গ্রেন সয়েল। আর নন সার্কুলার বা কম্পোজিটটা কখন হবে, তখন আমরা এটা মনে রাখবো যে হোমোজিনিয়াস ড্যাম,
আর একটা মনে রাখবো যে নন হোমোজিনিয়াস আর্থেন ড্যাম, ওই সফট লেয়ার বলেছি ইন ফাউন্ডেশন। তো এইগুলো থেকে বিরাট কোশ্চেন আসেনি, মানে এই 6 নম্বর পয়েন্ট থেকে কিন্তু বিরাট কোশ্চেন আসেনি। 7 নম্বর পয়েন্ট যেটা আছে যে কজ অফ স্লোপ ফেলিওর, এইটা পয়েন্টটা মনে রাখবো যে কি কি কারণে হতে পারে। এখন গ্র্যাভিটির জন্য হতে পারে, যে আমার এখান থেকে কোলাপস হয়ে গেল, যেমন পাহাড়ি অঞ্চলে যেমন আমাদের ল্যান্ডস্লাইড হয়, ওটাও স্টেবিলিটি অফ স্লোপ নষ্ট হচ্ছে কিসের জন্য, দেখা গেল ভূমিকম্প হলো, ল্যান্ডস্লাইড হলো, কিছু নেই, গ্র্যাভিটি লুজ হয়ে গেছে, কোনো মেটেরিয়াল নেমে চলে গেল। হতে পারে ইরোশনের জন্য হতে পারে, যে প্রচুর বৃষ্টি হয়েছে, স্লোপটা ডিস্টার্ব হয়ে গেছে, ইরোটেড হয়ে গিয়ে ওটা নেমে আসছে। আরও পয়েন্ট আছে, বিভিন্ন পয়েন্ট আছে, এগুলো দেখবে যে কনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটি, যেমন একটু আগে বলছিলাম ওই ক্যানেলের যে গল্পটা হয়েছে, ওখানে কিছু কনস্ট্রাকশন করেছে, ওখান থেকে মাটি সরিয়ে নিয়েছে। এবার ওই যে বাড়িটা ছিল একটু আগে আমরা দেখছিলাম, যে কীরকম এক্সাম্পলটা দেখা যাক। এবার ধরে নেওয়া যাক, যেটা গল্পটা দিয়ে শুরু করলাম, যে স্টেবিলিটি অফ ফাইনাইট স্লোপ কীভাবে হলো। ধরে নেওয়া যাক যে আমার এইরকম একটা জায়গা রয়েছে, এইখানে বাড়িটা দেখা যাচ্ছে তৈরি হয়েছিল কীরকম, ছবিটা ভালো করে তোমরা দেখলে খেয়াল করতে পারবে যে এই দিকে ক্যান্টিলিভার বাড়ানো ছিল, ক্যানেলের দিকে, এটা ক্যানেল পার, এই সাইডটা লেফটটা ক্যানেল পার, এইটা ধরো ন্যাচারাল গ্রাউন্ড ছিল। এবার বাড়িটা আমি ধরে নিচ্ছি এইভাবে ফাউন্ডেশনটা এইভাবে আছে, ধরো এখানে কলম আছে, আমি ধরে নিলাম এখানে কলম আছে, এইভাবে উঠেছে, এইদিকে কি করেছে, বিম বাড়িয়েছে, মানে ক্যান্টিলিভার করেছে, তার উপরে আবার উঠেছে, এইরকম রয়েছে বাড়িটা। তার মানে প্রথম কথা হচ্ছে যে বাড়িটার অ্যাক্সিস এইটা হতো যদি এই ক্যান্টিলিভার পার্টটা না থাকতো। তো প্রথমেই কি হয়ে আছে বাড়িটা, যেহেতু এইদিকে ক্যান্টিলিভার, সেই জন্য এইদিকে অ্যাক্সিস থেকে, মানে এই পার্টের অ্যাক্সিস থেকে আপার পার্টের অ্যাক্সিসটা এদিকে সরে, মানে অলরেডি অ্যাসেন্ট্রিক হয়ে গেছে, মানে এর সবসময় মুভমেন্ট টেন্ডেন্সি যে এইদিকে ওভারটার্ন করতে চাইবে, এর টেন্ডেন্সি শুরু থেকেই ছিল। এবারে দেখা যাচ্ছে ইরিগেশন দপ্তর কি করেছে, ধরো আমার এটা বাড়িটা যখন তৈরি করেছিল এরকম ছিল, তারপরে ধরো আমার মাটি জমা হয়ে হয়ে ক্যানেলটা এরকম হয়েছিল, ডিপোজিট হয়েছিল ধরো এরকম। তাহলে কি হচ্ছে, এইটার জন্য আরও ল্যাটারাল স্টেবিলিটি পেয়েছিল, বা বাড়িটা যখন তৈরি করছে সে বেশি করে এইদিকে মাটি আরও চাপিয়ে ল্যাটারালি স্টেবিলিটি দিয়েছিল। এবার ইরিগেশন ডিপার্টমেন্ট এসে কি করলো, ইরিগেশন ডিপার্টমেন্ট তো বাড়ির নিচে কাটতে শুরু করেনি, কি করেছে ইরিগেশন ডিপার্টমেন্ট, দেখা যাচ্ছে যে এই জায়গায় এই পোর্শনে যা ডিপোজিশন মাটি যা ছিল সেটাকে তুলে ফেলে দিয়েছে। এবারে এই পোর্শনটা যেই আউট করে নিয়েছে, দেখা যাচ্ছে এই দিক থেকে যে ল্যাটারাল যে প্রেসারটা ছিল সেটা প্রথম কথা রিমুভ হয়ে গেল, এবং দ্বিতীয় কারণ হচ্ছে এইদিকে অলরেডি এসেন্ট্রিক থাকার এবং ওভারটার্নিং এর টেন্ডেন্সি থাকার জন্য এটা এদিকে এই পোর্শনটা টিল্ট হতে চাইবে, একটু টিল্ট হওয়া মানে এটা সেটেল ডাউন হবে, দেন এটা ওভারটার্ন করবে, যেটা ওখানে ঘটেছে। মানে এখানে ল্যাটারাল স্টেবিলিটিটা এখান থেকে সরে যাওয়ার জন্য, আর এদিকে ক্যান্টিলিভার বেড়ে থাকার জন্য অলরেডি এসেন্ট্রিক হয়েই ছিল, তো সুতরাং ওইদিকে ওভারটার্ন করার টেন্ডেন্সিটা যেটা ছিল সেটা আরও বেড়েছে। কি করে, যখন নিচে থেকে মানে আমার ল্যাটারাল সাপোর্ট যেটা ছিল সেটা যখন ডিক্রিজ করে গেল, দেন ওখানে ওভারটার্ন করে গেছে। তো সেই জন্যই আমাদের যে স্টেবিলিটি অফ স্লোপ খুব ইম্পর্টেন্ট। পাহাড়ের ধারে এরকম প্রচুর বাড়ি এরকম মানে বহু বছর ধসে এরকমভাবে ভেঙে পড়ে যায়। তা স্টেবিলিটি অফ স্লোপ থেকে মোটামুটি এইগুলোই কারণ, কজ অফ স্টেবিলিটি কীভাবে ডিস্টার্ব হতে পারে সেটা পড়বে। ফাইনাল পয়েন্ট আছে দেখবে যেটা টেলর স্টেবিলিটি নাম্বার। এই যে টেলর স্টেবিলিটি নাম্বার, টেলর একজন ব্যক্তি, যে স্টেবিলিটি নাম্বারটাকে কীভাবে ডিফাইন করেছে এটা একটুখানি দেখে নেবে। এটা আমাদের ছবি টবি আঁকার কিছু বিষয় নেই, আমরা পরের দিন যখন কোশ্চেন অ্যান্সার করবো সেই ক্লাসে এইগুলো ডাউটটা পুরোপুরি ক্লিয়ার করবো। টেলর স্টেবিলিটি নাম্বার দেখবে এখানে যেটা বলছে যে এসএন ইকুয়াল টু সি বাই এফসি গামা এইচ। একটা মনে রাখলেই হবে, ওই তিনটে পরপর দেওয়া আছে, তিনটে মনে রাখতে হবে না, কারণ নিচের দিকে পড়ে দেখবে কোনটাকে কি বলছে, যে সি ফর কোহেশন, সিএম হচ্ছে মোবিলাইজড কোহেশন। মোবিলাইজড কোহেশন মানে মোবিলাইজড টার্মটা ইউজ হবে সবসময় যে অ্যাক্টিভেটেড, কতটা অ্যাক্টিভেট হচ্ছে, যে ঠিক আছে আমার মনে করো ক্ষমতা তো আছে যে 50 কেজি লোড ক্যারি করি, কিন্তু ধরো আমি 20 কেজি লোড নিয়ে যাচ্ছি, তাহলে আমার রিয়াকশন কত মোবিলাইজড হয়েছে, অ্যাক্টিভেটেড কত হয়েছে, 20 হয়েছে। তো সেই জন্য মোবিলাইজড মানে আমি টার্মটা বুঝবো যে কতটা অ্যাক্টিভেটেড হচ্ছে। তাহলে কোহেশন সি, আর সিএম হচ্ছে মোবিলাইজড কোহেশন ফর ইকুইলিব্রিয়াম অফ এ স্লোপ অফ হাইট এইচ। তাহলে একটু আগে এইচ হাইটের স্লোপ এঁকেছিলাম, তো এইচ হাইটের স্লোপের জন্য কতটা কোহেশন অ্যাক্টিভেট হচ্ছে। এইচ সি হচ্ছে ক্রিটিক্যাল হাইট। ক্রিটিক্যাল হাইট কি সেটা পরের লাইনে দেখো বলছে যে লিমিটেড হাইট আপ টু
which the slope I greater than phi can be stable in cohesive soil. I greater than phi, এই যে I আর phi এটা কি জিনিস? স্লোপ অ্যাঙ্গেলটা হচ্ছে I, আর ফাইটা মানে অলরেডি পড়েছি আমরা আগের দিন শিয়ার স্ট্রেন্থে যে ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। তাহলে একটা মেটেরিয়ালে ধরে নাও আমরা যখন স্যান্ডকে ডাম্প করেছি, আমি ধরে নিচ্ছি যে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে স্যান্ডটা ডাম্প হয়েছে, তাহলে 30 ডিগ্রি ইকুয়াল টু কি ফাই। এখন আমি এই স্যান্ডকে 30 ডিগ্রি থেকে মোর অ্যাঙ্গেলে স্টেবল করতে পারবো কি? উত্তরটা হচ্ছে পারবো, যদি আমরা কনফাইন করি। আমি একটা টিন রেখেছি এরকম, এখন আমি এখানে স্যান্ড ঢালছি 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 ঢালছি, এখানে ফিলিং করে দিলাম, স্যান্ড ভর্তি করে দিয়েছি। তাহলে এখন স্লোপ অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তার মানে আইকে 90 ডিগ্রি করে দিয়েছি, কি করে? কনফাইন করে। সেটা বুঝলাম, কিন্তু উইদাউট কনফাইনিং প্রেসার স্যান্ডকে কি ফাই থেকে আইয়ে নিয়ে যেতে পারবো? মানে 30কে কি 90তে সেট করতে পারবো? মানে আমি যদি একটা টিনের মধ্যে না রাখি, পারবো না। বা আমি একটা এক্সকাভেটেড ক্লের মধ্যে এক্সকাভেশন করেছি, সেখানে স্যান্ড ফিলিং করছি, সেখানে হবে। কিন্তু ফাঁকা, মানে এপাশেও কিছু নেই, এপাশেও কিছু নেই, আনকনফাইন্ড কন্ডিশনে কিন্তু একে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু যদি ক্লে হতো, তাহলে ক্লের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি হবে। কারণ বালিতে যেমন এখানে ধরো বালির ভর্তি ছিল, বালিতে আমরা এইভাবে কাটিং করতে পারবো? পারবো না। বালির মধ্যে কাটিং করলে কি হবে? স্লোপটা এইরকম তৈরি হবে, কোনোদিনই ভার্টিক্যাল কাটও করতে পারবো না স্যান্ডি সয়েলে। ঠিক একই রকম ক্লেতে যদি হতো, ক্লের মধ্যে আমরা দেখেছি যে এরকম ভার্টিক্যাল কাট রাখতে পারে। কারণ কি? কারণ এখানে যে পার্টিকেলগুলো রয়েছে সেটার একটা কোয়েশন আছে, এই জায়গাটা চাইছে এদিকে কোল্যাপস হোক, কিন্তু এই পার্টিকেলকে এই পাশের পার্টিকেল কি করে রেখেছে? অ্যাট্রাক্ট করে রেখেছে, সেই জন্য এখানে পড়ে যাচ্ছে না। ঠিক একই রকম যদি আমি ক্লেকে চাই, আমি এইভাবে স্ট্যাকও করতে পারি। আচ্ছা ঠিক আছে, এতটাও যদি না হয় তাহলে কি করতে পারি? স্টিপারে স্ট্যাক করতে পারি। মানে স্যান্ডের ক্ষেত্রে যদি এটা 30 হয়, তাহলে আমরা এখানে দেখবো হয়তো আমি 60 ডিগ্রিতে আমি স্ট্যাক করতে পারছি। কিন্তু দেখা যাবে ক্লের ইন্টারনাল ফ্রিকশন কত? হয়তো দেখা যাবে লেস দ্যান 28 ডিগ্রি বা 25 ডিগ্রি। মানে পিওর ক্লে যদি হয় তাহলে ফাই 0 পড়েছে, কিন্তু আমি যদি বলি ক্লেই সয়েল, তাহলে সেটা লেস দ্যান 25 ডিগ্রি ফাই এর ভ্যালু, কিন্তু আমরা তাকে স্টেবল করতে পারছি ওর থেকে মোর অ্যাঙ্গেলে। তাহলে সেইটাই এখানে কথাটা আসছে যে এইচ সিটা কি ছিল, যে দ্যাট ইজ বলা হয়েছে ক্রিটিক্যাল হাইট ইকুয়াল টু হচ্ছে লিমিটেড হাইট আপ টু হুইচ দ্য স্লোপ আই গ্রেটার দ্যান ফাই ক্যান বি স্টেবল ইন কোহেসিভ সয়েল। অর্থাৎ এই যে ক্লেটা এখানে ছিল, সেই ক্লেটার ক্ষেত্রে যদি এই ক্লের ক্ষেত্রে ফাইটা আমরা যদি ধরে নিই যে 20 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন 20 ডিগ্রি, তো শুধু তো ফাই নেই, তাহলে তার মধ্যে আবার কি আছে? কোয়েশনও আছে। সেই কোয়েশনও থাকার জন্য আমরা দেখা যাচ্ছে যে 60 ডিগ্রিতে আমরা করতে পারছি। তাহলে এইটা 60টা আমরা ধরে নিচ্ছি আই, তার মানে আই 60 ডিগ্রি, এটা গ্রেটার দেন ফাই 20 ডিগ্রি। এই রকম কন্ডিশনে এই হাইটটাকে কি আমি পৃথিবী থেকে চাঁদ অবধি নিয়ে যেতে পারবো? স্টেবল থাকবে? থাকবে না। তা কতটা অবধি নিয়ে যেতে পারবো? ঠিক আছে, বললো যে এই অবধি নিয়ে যেতে পারবে, যে এই পর্যন্ত হবে। তাহলে এই হাইটটাকে বলবো এইচ সি। আই মোর দ্যান ফাই, সেই কন্ডিশনটা রেখে ম্যাক্সিমাম কত হাইট অবধি স্লোপটা স্টেবল থাকবে, দ্যাট ইজ হচ্ছে ক্রিটিক্যাল হাইট, এইচ সি। আচ্ছা, এইচ মানে যেটা ছিল সেইটা হচ্ছে আমাদের ছিল যে আগেই পড়েছি যে হাইট অফ স্লোপ। আচ্ছা, তাহলে কি আমরা এই এইচ সি পর্যন্তই করবো? ধরো আমার একটা রাস্তা হচ্ছে, তাহলে আই গ্রেটার দেন ফাই এ রেখে আমরা এই পর্যন্ত করেছি, তার মানে এই হাইটটা আমরা নিয়েছি, তাহলে এইটা হচ্ছে হাইট অফ স্লোপ। প্র্যাকটিক্যালি কাজ করছি আমরা ধরো এইচটা নিয়ে, কিন্তু আমরা এই আই গ্রেটার দেন ফাই এই কন্ডিশনে নিয়ে যেতে পারতাম এইচ সি অবধি, কিন্তু আমরা করেছি এইচ, তার মানে এখানে হাইট অফ স্লোপ এইচ, কিন্তু আই গ্রেটার দেন ফাই কন্ডিশনে কতটা ম্যাক্সিমাম যেতে পারতাম, দ্যাট ইজ হচ্ছে এইচ সি ক্রিটিক্যাল হাইট। ক্লিয়ার? তাহলে এইবার চলে আসবো এফ সি ইকুয়াল টু, এফ সি মানে এখানে দেখবে বলছে যে ফ্যাক্টর অফ সেফটি উইথ রেসপেক্ট টু কোহেশন বা ফ্যাক্টর অফ সেফটি উইথ রেসপেক্ট টু হাইট। এইটা যেহেতু এই হাইটটা এই যে আই এর ফাই এর তুলনা আই বড়, এই কন্ডিশনটাকে সেট করতে হেল্প কে করছে? কোহেশন। সেই জন্য এটা হাইটের রেসপেক্টে বা কোহেশনের রেসপেক্টে ফ্যাক্টর অফ সেফটি আমরা বলতে পারি, দুটো একই। তাহলে এফ সি ইকুয়াল টু ফ্যাক্টর অফ সেফটি উইথ রেসপেক্ট টু হাইট অর ফ্যাক্টর অফ সেফটি উইথ রেসপেক্ট টু কোহেশন। যদি ফ্যাক্টর অফ সেফটি উইথ রেসপেক্ট টু হাইট বলি, তাহলে এখানে দেখবে যে এইচ সি বাই এইচ,
এইচ সি বাই এইচ মানে আমরা একটা কনসিডার করি এখানে, ধরো এখানে এইচ সি হচ্ছে ধরো আমরা আই গ্রেটার দেন 5, এই কন্ডিশনে ম্যাক্সিমাম কত হাইট অবধি নিয়ে যেতে পারতাম, আমরা ধরে নিচ্ছি ধরো এটা 4 মিটার। আচ্ছা আমরা এখানে এইচ কত অ্যাপ্লাই করেছি, ধরো এইটা হচ্ছে আমার 1 মিটার, তাহলে ফ্যাক্টর অফ সেফটি কত হবে এইচ সি বাই এইচ, তাহলে ফ্যাক্টর অফ সেফটি 4। আচ্ছা আমি এইচ সি মানে 4 মিটার অবধি নিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করেছি ধরো হাইটটা 2 মিটার, তাহলে ফ্যাক্টর অফ সেফটি কত হবে 4/2, তার মানে 2। ঠিক আছে না, এইরকম ব্যাপার। বা এটা যদি হতো আমার এখানে 4.5 মিটার পর্যন্ত আমি এইচ সি করতে পারি, আমি এখানে অ্যাপ্লাই করেছি 1.5 মিটার, তাহলে 4.5/1.5, তাহলে ফ্যাক্টর অফ সেফটি হতো 3। তাহলে এইটা একটা হয়ে গেল। ইকুয়াল টু আবার কি হবে, আমরা এটাকে বলতে পারি যে এফ সি ইকুয়াল টু সি বাই সিএম, তার মানে অ্যাকচুয়াল কোহেশন বাই হচ্ছে কতটা কোহেশন ডেভেলপ করেছে, তাহলে সি বাই সিএম। তাহলে এটা মনে রাখবো এখান থেকে যে ফাইনালি কি এলো, যে এফ সি ইকুয়াল টু ফ্যাক্টর অফ সেফটি উইথ রেসপেক্ট টু কোহেশন বা ফ্যাক্টর অফ সেফটি উইথ রেসপেক্ট টু হাইট। যখন হাইট দিয়ে বলছি তাহলে ক্রিটিক্যাল হাইট যত নিয়ে যেতে পারতাম তার জায়গায় অ্যাপ্লাই করেছি কত এইটা। আর যখন কোহেশন দিয়ে বলবো, কোহেশন অ্যাকচুয়ালি বেশি, কিন্তু এইটুকু হাইটের জন্য কোহেশন ডেভেলপ করেছে কত, মানে এইখানে কোল্যাপস করে এইদিকে যে যাবে না, এই পার্টিকেলগুলো আরেকটা পার্টিকেলকে যে কোহেশন একে অপরের সাথে যে ধরে রাখছে অ্যাট্রাকশানে, সেইটা ডেভেলপ করেছে কত, দ্যাট ইজ হচ্ছে সিএম। তাহলে কি পাচ্ছি, ফ্যাক্টর অফ সেফটি আমরা সবসময় কি জানি যে মোর দ্যান 1 হয়। যেমন আমরা বলি আলটিমেট লোড বাই হচ্ছে ওয়ার্কিং লোড, তাহলে আলটিমেটটা বড় ওয়ার্কিংটা ছোট, মানে যা আলটিমেট তার থেকে কম লোড নিয়ে কাজ করি, তবে ফ্যাক্টর অফ সেফটি আসে মোর দ্যান 1। তাহলে এখানে ফ্যাক্টর অফ সেফটিটা আমার কি হচ্ছে, দেখো ক্রিটিক্যাল হাইটটা কি ছিল গ্রেটার ভ্যালু, আর হাইট অফ স্লোপটা তার থেকে কমে রাখছি, সেই জন্য এইচ সি বাই এইচ, তাহলে গ্রেটার বাই হচ্ছে লোয়ার। কোহেশনের ক্ষেত্রেও সেম, যে এই মেটেরিয়ালটার বা ক্লেটার কোহেশন ভ্যালু যা ছিল তার থেকে ডেভেলপ হয়েছে যতটা, সেটা তার তুলনায় কমই হবে, তার থেকে বেশি তো হতে পারে না। আমার লোড নেওয়ার ক্ষমতা 50 কেজি, আমি তো 100 কেজি তুলে নিতে পারবো না, 50 কেজি আমার ক্ষমতা, তুলেছি 20, তাহলে ফ্যাক্টর অফ সেফটি কত 50/20, তার মানে সবসময় গ্রেটার বা লোয়ার হবে, কারণ ফ্যাক্টর অফ সেফটি মোর দ্যান 1। তাহলে সিটা হচ্ছে গ্রেটার ভ্যালু, আর যেটা মোবিলাইজড হয়েছে সিএম মানে ডেভেলপ করেছে কতটা, দ্যাট ইজ হচ্ছে, এটা মনে রাখতে হবে যে এফ সি ইকুয়াল টু এইচ সি বাই এইচ, অর বলবো সি বাই সিএম। নেক্সট নিচে একটা দেখবে আছে F5, F5 মানে ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট স্লাইডিং, বা বলবো ফ্যাক্টর অফ সেফটি উইথ রেসপেক্ট টু ফ্রিকশন। একটু আগেই বললাম যে যখন আমার স্যান্ডি সয়েল হচ্ছে, এর উপরে যদি আমি আরও স্যান্ড যদি ঢালতে থাকি তাহলে কি হবে, এটা স্লাইড ডাউন করে নেমে আসবে, হবে দিয়ে দেখা গেল এইরকম একটা হয়েছে, হবে সেখানেও কি হবে, এটা 30 ডিগ্রি থাকছে, কারণ এই প্লেনটার সাথে এই প্লেনটা প্যারালালি থাকবে, এই 30 ডিগ্রি বেশি আর করতে পারবো না। তাহলে এইখানে এই যে ফাই, এইখানে ফ্রিকশন মানে এটা স্লাইডিং এর উপর ডিপেন্ড করছে, এটা কোহেশন না। তো F5 যেটা এটা বললাম FC, এবার আসছে F5 ফ্যাক্টর অফ সেফটি উইথ রেসপেক্ট টু স্লাইডিং বা ফ্যাক্টর অফ সেফটি উইথ রেসপেক্ট টু ফ্রিকশন। এইটা দেখবে লেখা আছে যে টাউ এফ বাই টাউ, মানে শিয়ার স্ট্রেংথ বাই হচ্ছে মোবিলাইজড শিয়ার। এগেন যে শিয়ার স্ট্রেংথটা আমার কত হবে, সবসময় বেশি হবে, আর মোবিলাইজড শিয়ার যেটা সেটা কি হবে, তার থেকে বেশি হবে না কম হবে। এখন এখানে লেখা আছে দেখবে যে tan phi বাই tan i, তার মানে দেখা যাচ্ছে যে এই যে tan phi বাই tan i, আমরা এইখান থেকে দেখলাম যে phi আর i এর কেসটা দেখেছি, তাহলে tan phi বাই tan i, তার মানে কি মনে হচ্ছে tan 0 কত 0, tan 0 0, sin 0 0, আর tan 90 কত ইনফাইনাইট। তার মানে tan 20 আর tan 60 কার ভ্যালু বেশি, tan 30 যেমন করেছি আমরা 1/√3, tan 60 যদি হয় তাহলে √3। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে যে tan 20 থেকে tan 60 বেশি, তাহলে এখানে কি বলছে যে F5 সমান তার মানে এখানে মনে হচ্ছে না যেটা লেস, কিন্তু অ্যাকচুয়ালি কি, যখন আমরা স্যান্ডকে যদি আমরা দেখা যায় যেখানে ফ্যাক্টর অফ সেফটি চাই, তাহলে আমাকে বুঝতে হবে যে ফ্যাক্টর অফ সেফটি চাই মানে ফাই যদি 30 হয় তাহলে একে কখনোই আমি এর থেকে বেশি অ্যাঙ্গেলে করতে পারবো না, মানে এর ক্ষেত্রে কিন্তু এর আইটা ছোট রাখতে হবে, নাহলে ফ্যাক্টর অফ সেফটি পাবো না। তার মানে আমাকে যদি স্যান্ডকে যদি আমাকে স্টেবল রাখতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমি ধরো এখানে রাখলাম কততে, আমি ধরো 15 ডিগ্রিতে রেখেছি বা 20 ডিগ্রিতে রেখেছি, তাহলে আমার ফাই ভ্যালু ছিল 30, তাহলে আমি যখন 15 রেখেছি সেট করেছি ফিল্ডে,
তাহলে এটা স্টেবল হবে, এর তুলনায় এটা স্টেবিলিটি বাড়বে। তার মানে এখন ফ্যাক্টর অফ সেফটিটা এইখানে ফাই এর সাথে আই এর ব্যাপারটা কিন্তু ক্লের মতন থাকলো না, রিভার্স কেস। মানে এর ক্ষেত্রে কিন্তু ফাই এর থেকে বেশি অ্যাঙ্গেলে যেহেতু আমরা সেটেল একে রাখতে পারবো না, সুতরাং আমরা ওইখানে আইটাকে কিন্তু মোর দ্যান ফাই এই কন্ডিশনে নিয়ে যেতে পারবো না। বেশ, নেক্সট পয়েন্টে যাব। নেক্সট এখানে দেখবে যেটা দেওয়া আছে যে এখানে এই যে এফ ফাই এর যে গল্পটা, এইটা দেখবে এই যে টেলর স্টেবিলিটি নাম্বার, এখানে কিন্তু এফ ফাই দেওয়া নেই। এফ ফাইটা কেন বললাম, কারণ এইটা যখন স্যান্ডি সয়েল আসবে তখন তার ক্ষেত্রে এটা কাজে লাগে। মানে এই ফর্মুলায় নয়, টেলর স্টেবিলিটি নাম্বার এসএন ইকুয়াল টু সি বাই এফ সি গামা এইচ। এফ সি গামা, গামা মানে ইউনিট ওয়েট অফ সয়েল, এটা আমরা জানি। এখন দেখো একটু আগে পড়ে ফেলেছি যে ওই যে এখানে দেখলাম যে এফ সি সমান এইচ সি বাই এইচ বা সি বাই সি এম, এইটাকে কাজে লাগিয়ে ওই ফর্মুলাটা আবার চেঞ্জ হচ্ছে, যে সি বাই এফ সি গামা এইচ ছিল। এখন ওইখান থেকে আমরা এফ সিকে যদি তুলে দিতে চাই, এফ সিকে যদি তুলতে চাই তাহলে আমরা কি করতে পারি, এফ সি ইন্টু এইচ, তার জায়গায় আমরা কি বসাতে পারি, এইচ সি বসিয়ে দিতে পারি। আর ঠিক ওইখানে আমরা সিকে যদি তুলতে চাই তাহলে ওখানে সিএম ইন্টু এফ সি বসাতে পারি। তো এইরকমভাবে আমরা চেঞ্জ করতে পারবো। নেক্সট পয়েন্টে যাব। এসএন ইজ এ ডাইমেনশন লেস কোয়ান্টিটি অ্যান্ড ইউজ ফর ফাইনাইট স্লোপ। মনে রাখতে হবে লার্জেস্ট ভ্যালু অফ এসএন 0.261, এটা ক্যালকুলেটেড ভ্যালু, এটা মুখস্থ রাখবো যখন হচ্ছে স্লোপ অ্যাঙ্গেল আই সমান 90 আর ফাই সমান 0। অর্থাৎ পিওরলি কোহেসিভ সয়েলকে আমরা যদি 90 ডিগ্রিতে কাট করি, স্টেবল করি, তাহলে তার জন্য যেটা আসবে দ্যাট ইজ হচ্ছে লার্জেস্ট ভ্যালু অফ এসএন 0.261। Taylor stability number Sn is based on factor of safety Fc with respect to cohesion, assuming that frictional resistance has been fully mobilized, that is factor of safety F phi with respect to friction is unity। অর্থাৎ এইটাই যেটা বললাম একটু আগে যে এফ ফাইটা আমাদের এখানে কাজে লাগেনি, কিন্তু আমরা এখানে ধরে নিচ্ছি যে এফ ফাই সমান 1, অর্থাৎ ট্যান ফাই সমান ট্যান আই। তার মানে যদি 30 ডিগ্রি ফাই ভ্যালু হয় তাহলে আমি একে ম্যাক্সিমাম স্টেবল রাখতে পারি ওই 30 ডিগ্রিতেই। তার মানে ট্যান ফাই আর ট্যান আই যদি সেম ভ্যালু হয়ে যায় 30 তাহলে এফ ফাই 1 হয়ে যাবে। তো সেই গল্পটাই এখানে বলেছে। তো এখান থেকে মোটামুটি এইটুকু পড়লেই হয়ে যাবে, এখান থেকে আর কিছু পড়ার নেই। আচ্ছা, লাস্ট টপিক আজকের হচ্ছে তোমার এখানে চলে যাব যে সাবসয়েল এক্সপ্লোরেশন। দেখবে সাবসয়েল এক্সপ্লোরেশনে আমি কতগুলো জিনিস বলি। এখানে দেখো বলছে অবজেক্ট, বলছে টু প্রোভাইড reliable, specific and detailed information about the soil and groundwater condition of the site which may be required for safe and economic design and execution of the engineering work। অর্থাৎ আমরা কোনো একটা কনস্ট্রাকশন করার আগে কি করব, প্রথমেই মাটি কেটে কাজ শুরু করে দেবো। মানে আমরা যেগুলো নর্মালি কি করি, আমরা কি করি, বাড়ি তৈরি করব, প্ল্যানারকে ডাকলাম, সে মাপজোক করলো, দিয়ে সে একটা বাড়ির প্ল্যান তৈরি করে দিল। আমি ওনার আমার মন মতন প্ল্যানটা হলো, পাস হয়ে এলো প্ল্যান, মিস্ত্রি লাগালাম, কন্ট্যাক্ট করে নিলাম, কাজ শুরু হয়ে গেল। দোতলা বাড়ি করব, তিনতলা বাড়ি করব, যেরকম বলবো প্ল্যানার সেই অনুযায়ী আমাকে এস্টিমেট করে দিয়েছে, তার ডিজাইন করে দিয়েছে। কিন্তু দেখবে খেয়াল করে কোনো দিনই আমি যে জায়গাটায় বাড়িটা করছি সেই জায়গার সয়েল কেমন, সে কতটা লোড ক্যারি করতে পারবে, তার ক্যারেক্টারিস্টিক কেমন, সেটা কোনো দিনই টেস্ট হয় না যখন আমরা একতলা, দোতলা, চারতলা বাড়ি করছি তার জন্য। এখন দেখা যাবে যে আমি একটা বড় একটা কনস্ট্রাকশানে যাচ্ছি, ধরো আমার একটা ফ্লাইওভার হবে, কিংবা ধরো আমার একটা ব্রিজ হবে, বা আমার কোনো জায়গার মধ্যে দিয়ে টানেল হবে, আন্ডারগ্রাউন্ড আমার দেখা যাচ্ছে মেট্রোর কানেকশান হবে, মেট্রোর জন্য টানেলিং করব। তো এইরকম যখন বড় বড় প্রজেক্টে কাজ হবে তখনও কি ওইরকম মানে গভর্নমেন্ট ঠিক করলো যে গঙ্গার তলা দিয়ে আমরা মেট্রো নিয়ে যাব, টেন্ডার ডেকে দিল, লোকজন এলো, বোরিং করা শুরু করে দিল, এরকম হয় কি? এরকম হয় না। তার আগে কি হয়, সয়েলের ইনভেস্টিগেশন হয়। মানে আগে যার উপরে লোডটাকে চাপাবো তার কি ক্যাপাবিলিটি আছে, তার কি ক্যারেক্টারিস্টিক আছে, তার ড্রেনেজ কেমন, পারমেবিলিটি কেমন, লোড ক্যারিং ক্যাপাসিটি কেমন, সোয়েলিং শ্রিঙ্কেজ কেমন, কত প্রেসার, তার জন্য কি সেটেলমেন্ট হতে পারে, এই সমস্ত আরও অনেক কিছু ডিটেলিং জিনিস জানার পরে তারপরে ফিক্স হয় যে আচ্ছা এইটা আছে, এইটাকে কাউন্টার করতে গেলে এই রকম ডিজাইন করতে হবে। সেইটা হয়ে যাওয়ার পরে তারপরেই আমাদের কাজটা চালু হয়। তার মানে এখানে ডিজাইন যে পার্টটা সেটা টোটালি ডিপেন্ড করে আছে
যে সয়েল ইনভেস্টিগেশনের উপর। তো এইটার ইম্পর্টেন্সই ওখানেই এই চ্যাপ্টারটা, যে যদিও আমরা নমিনাল কাজের ক্ষেত্রে আমরা কি ধরে নিই যে আমার একতলা দোতলা বাড়ির ক্ষেত্রে পাশাপাশি অনেক বাড়ি হয়েছে, এই মাটিতে স্টেবল আছে মানে আমারটাও থাকবে, এটা একটা অ্যাজাম্পশন। কিন্তু যখন আমরা বড় প্রজেক্ট করতে যাব তখন এরকম কোনো মানে মন গড়া একটা অ্যাজাম্পশনের উপর বিশ্বাস করে যাব না, আমরা প্র্যাকটিক্যালি সয়েলটাকে ইনভেস্টিগেট করব। তো এখানে মেথড অফ সাইট এক্সপ্লোরেশনে দেখবে কতগুলো পয়েন্ট রয়েছে, যেমন ওপেন এক্সকাভেট করে আমরা করতে পারি, বোরিং করতে পারি। এই যে বোরিংয়ের মধ্যে দেখো কতগুলো পয়েন্ট দিয়েছে, যে অগার বোরিং আছে, ওয়াশ বোরিং, পারকিউশন ড্রিলিং, রোটারি ড্রিলিং। এখানে আমি কতগুলো বলবো। বোরিং মানে ওপেন এক্সকাভেশন, মানে আমরা যেমন যেভাবে ফাউন্ডেশন কাট করি, মাটি কাটলাম, সেখান থেকে স্যাম্পল তুললাম, নিয়ে গেলাম, টেস্ট করলাম। অনেক কিছু হতে পারে, যেমন ওয়াটার কন্টেন্ট কী আছে, টাইড ডেনসিটি কী আছে, মানে সাবমার্জ ছিল নাকি পার্সিয়ালি স্যাচুরেটেড ছিল, ওয়াটার টেবিল কত ডেপথে আছে, বিভিন্ন রকম পয়েন্ট। নেক্সট পয়েন্টে যাচ্ছে অগার বোরিং। অগার বোরিংয়ে দেখো এখানে বলছে যে ইউজ করবো কোথায়, এই পয়েন্টগুলো সব পড়বে, এগুলো বারবার মানে বলার মতন কিছু নেই। অগার বোরিং মানে এই যে আমাদের 3 নম্বর পয়েন্টটা দেখবে যে ফর বলছে গ্রেটার ডেপথ আপ টু 50 মিটার মেকানিক্যালি অপারেটেড অগার ইউজড, যেটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ফ্লাইট অগার। অগার মানে কীরকম, এই যে কেসিং রিকোয়ার্ড, মানে পড়বে কাটবে, পড়বে কাটবে, পড়বে কাটবে, এরকম অনেকটা পারকিউশন বোরিংয়ের মতনই। কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে তোমার যে অগার বোরিংয়ের ক্ষেত্রে সফট সয়েলের ক্ষেত্রে, আর পারকিউশন বোরিংটা হবে যখন আমাদের রকি সয়েল হবে। রোটারি ড্রিলিং যেটা আছে দেখবে, রোটারি ড্রিলিং মানে এখানে দেওয়াই আছে যে ডায়মন্ড বা স্টিল কাটার বিট, মানে রোটেট হয়ে কাটিংটা হবে। ওয়াশ বোরিং যেটা আছে দেখবে, ওয়াশ বোরিং বা জেট বোরিং, এইটা আমরা কীরকম করি, যেভাবে আমাদের নর্মাল সয়েলের ক্ষেত্রে যেভাবে আমাদের কল বসানো হয়, যে জলটা যাচ্ছে ওখানে গিয়ে আপস অ্যান্ড ডাউনস হচ্ছে পাইপ, আর সেখানে নিচের জায়গাটা সফট হয়ে যাচ্ছে, আবার ওটাকে উঠিয়ে নিয়ে আসছে, দ্যাট ইজ হচ্ছে ওয়াশ বোরিং। তো এভাবে বিভিন্ন রকম বোরিং করে আমরা ডিস্টার্ব স্যাম্পেল না আনডিস্টার্ব স্যাম্পেল, সেটার পয়েন্টটা পড়ে যাচ্ছে। এরপরে আসতে দেখবে টাইপস অফ সয়েল স্যাম্পেলার। টাইপস অফ স্যাম্পেলারের মধ্যে দেখবে ওপেন ড্রাইভ স্যাম্পেলার আছে, স্টেশনারি পিস্টন স্যাম্পেলার, রোটারি স্যাম্পেলার। এগুলো কীরকম আমি একটু বলে নিই। ওপেন ড্রাইভ যেমন স্যাম্পেলার, ওপেন ড্রাইভ স্যাম্পেলার কীরকম, ধরো আমার একটা সিলিন্ডার, ধরো এরকম সিলিন্ডার আছে, এই সিলিন্ডারটাকে কি করেছি আমরা, এরকম দুটো ভাগ করেছি, দুটো ভাগ করে নিয়েছি। তাহলে দুটো ভাগ করলে কীরকম দেখাবে, এরকম একটা পার্ট, আরেকটা পার্ট। এই দুটোকে কি করা যায়, সাইডে একসাথে লাগিয়ে, মানে এইটা এরকম থাকলো, এরপর এই দিকের হাফটাকে লাগালাম এরকম, যে বাইরে থেকে কি করা যায়, ক্ল্যাম্পিং করে দেওয়া যায়। বসালাম, তুলে আনলাম, ক্ল্যাম্পটাকে খুলে নিলাম, তাহলে সিলিন্ড্রিক্যাল শেপে উঠে আসবে, সয়েল স্যাম্পেলটা উঠে আসবে। তাহলে দ্যাট ইজ হচ্ছে ওপেন ড্রাইভ স্যাম্পেলার। এটা দেখবে থিন বা থিকের যে গল্প আছে, সেটা হচ্ছে এই ওয়াল থিকনেসের ব্যাপার, যে আমার এই যে ইন্টারনাল যে ডায়ামিটার, তার সাথে এই ওয়াল থিকনেস এর রিলেশন আছে। এগুলো আমরা কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে যেটুকু লাগবে সেগুলো পড়বো, তার উপর ডিপেন্ড করবে যেটা থিন হবে না থিক স্যাম্পেলার বলবো। নেক্সট আসতে দেখবে স্প্লিট টিউব বা স্প্লিট স্পুন। স্প্লিট টিউব মানে এই টিউবটা যদি 2-3টে ভাগ থাকে, মানে এইটাই এখান থেকে এইটুকু একটা টিউব, আবার এখান থেকে এইটা আর একটা টিউব, এখান থেকে আর একটা টিউব, এই সিমিলার, এদিক থেকে এইটা 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 সব পার্ট পার্ট টিউব, এইগুলোকে কানেক্ট করে যদি আমরা করি, তাহলে কি হবে, আমার স্যাম্পেলগুলো কালেক্ট করার সুবিধার্থে বিভিন্ন রকম আমাদের এগুলো তৈরি করা হয়। স্টেশনারি পিস্টন স্যাম্পেলার, এইখানে দেখবে পিস্টন স্যাম্পেলার মানে কি, দেখবে বলেছে সুইটেবল ফর সফট সয়েল স্যাচুরেটেড স্যান্ড বিলো ওয়াটার টেবিল। এখানে আমরা পিস্টন স্যাম্পেলার মানে আমরা এখানে পুশ করে দিয়ে পিস্টন দিয়ে টেনে নিই, যেমন সিরিঞ্জে ব্লাড টানে, যেমন যে ফুটিয়ে দিল সুচটা দিয়ে কী করলো, পিস্টনটা টেনে দিল, ভেতরে যে ভ্যাকুম তৈরি হলো, সেই ভ্যাকুম প্রেসারটাই কী করে, ভেতরে যেহেতু ব্লাডের প্রেসার অনেক বেশি ছিল, সিরিঞ্জের ভিতরে নেগেটিভ প্রেসার তৈরি হলো, ওর থেকে লেস প্রেসার, সে হাই প্রেসার টু লো প্রেসারে যেমন ব্লাডটা ফ্লো করে, সিমিলার। মানে আমরা পুশ করলাম, পিস্টনটা ড্র করলাম, স্যাম্পেলটা ওখানে ঢুকে যাবে। এবার ওই রকমভাবে আমরা নিয়ে চলে আসতে পারবো, মানে পড়ে যাবে না আর ড্রপ হয়ে যাবে না। নেক্সট আসছে আমাদের রোটারি স্যাম্পেলার, মানে এটা হলো টিউব, রোটেট হয়ে 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 নামলো, দিয়ে আমরা এটাকে তুলে নিলাম, ভিতরে স্যাম্পেলটা রয়ে গেল, নিয়ে কালেক্ট করে আমরা সেটাকে টেস্টিংয়ে নিয়ে যাই।
নেক্সট পয়েন্ট আসছে টাইপ অফ স্যাম্পল। দেখো ডিস্টার্ব আনডিস্টার্ব স্যাম্পেলের লিস্ট দেওয়া আছে, যে আমরা ডিস্টার্ব স্যাম্পল কী কীভাবে পেতে পারি। যেমন আমরা ডাইরেক্ট এক্সকাভেশন এরকম কোদালে করে মাটি কেটে কেটে নিচ্ছি, তাহলে কী হবে, স্যাম্পলটা ডিস্টার্ব হয়ে যাবে, যে কন্ডিশনে ছিল, যা কম্প্যাক্টনেস ছিল, যেরকম ছিল সেটা থাকবে না, তাহলে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো ডিস্টার্ব স্যাম্পল অবটেন করতে পারি ডাইরেক্ট এক্সকাভেশন, অগার বোরিং, আরেকটা হচ্ছে থিক ওয়াল স্যাম্পেলার। থিক ওয়াল স্যাম্পেলার মানে যদি আমি পাতলা এজ না নিয়ে যদি আমি মোটা এজের নিই, ঠুকে ঠুকে বসাই, দিয়ে যদি আমি স্যাম্পেলটা কালেক্ট করি, তাহলে কী হবে, ভিতরের দিকে স্যাম্পেলটা যেটা আমার কালেক্ট হয়ে আসছে সেটা অলরেডি কম্প্যাক্ট হয়ে যেতে পারে, সেইটা হচ্ছে আমাদের ডিস্টার্ব হয়ে যাবে এগেন। নেক্সট পয়েন্টে চলে যাবো আমরা, কিসের জন্য ইউজ করা হয় এগুলো দেখে নেবে। পরের পয়েন্টে যাবো আনডিস্টার্ব স্যাম্পেল কীভাবে কালেক্ট করতে পারি। এখানে বলছি যে শার্প এজ মানে থিন স্যাম্পেলার হতে হবে, পিস্টন স্যাম্পেলার হতে পারে, রোটারি হতে পারে। হ্যান্ড কাট স্যাম্পেল মানে যদি সফট সয়েল হয়, আমরা যেমন ছুরি দিয়ে যেমন পনির কেটে নিই উইদাউট ডিস্টারবেন্সে, সেরকমভাবে যদি কাট আউট করতে পারি তাহলে হ্যান্ড কাট হতে পারে। নেক্সট পয়েন্টে চলে যাবো আমরা, কিসের জন্য ইউজ হয় সেই পয়েন্টগুলো, যে সিআর কনসোলিডেশন পারমেবিলিটি এবং হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেসিভ টেস্ট, এবং ডিস্টার্ব স্যাম্পেল নিয়ে যা যা টেস্ট করেছি আনডিস্টার্ব স্যাম্পেল নিয়ে তাই টেস্ট করা যাবে। যেমন আমি একটা গল্প বলি, ধরো আমার মাটি আমি কোদালে করে কেটেছি, তাহলে ডিস্টার্ব হয়ে গেছে, স্যাম্পেলটা তুলে এনেছি, ওয়েট করেছি 100 গ্রাম, ওভেনে ড্রাই করলাম, ওভেন ড্রাই করার পরে আবার ওয়েট নিলাম, দিয়ে দেখা গেল 80 গ্রাম, তাহলে কত ময়েশ্চার কন্টেন্ট ছিল 20 গ্রাম। তাহলে আমাকে এখন যদি বলে যে ওয়াটার কন্টেন্ট কত, তাহলে WW/WD, তাহলে টোটাল 100 গ্রাম স্যাম্পেলের মধ্যে ওয়েট অফ ওয়াটার 20, ওয়েট অফ ড্রাই 80, তাহলে 20/80, তার মানে 1/4, তার মানে 25% ওয়াটার কন্টেন্ট, তাহলে এটা মিটে গেল। তাহলে আমি যদি দেখা যাচ্ছে যে আমি একটা থিন স্যাম্পেল দিয়ে সুন্দরভাবে কাট করে একটা স্যাম্পেল নিয়ে এসেছি, সেইটা থেকে আমি কি ডিটারমাইন করবো না ওয়াটার কন্টেন্ট, তাহলে এগেন ওকে ওয়েট করলাম 100 গ্রাম, ড্রাই করলাম ওভেনে, দিয়ে এগেন ওয়েট নিলাম 80 গ্রাম, তাহলে আবার ওয়াটার কন্টেন্ট কী হবে, ওই 20 গ্রাম/80 গ্রাম। তার মানে আমরা ডিস্টার্বড কন্ডিশানে যে টেস্টগুলো করতে পারি আনডিস্টার্ব স্যাম্পেল নিয়ে, সেই টেস্টগুলো অবশ্যই হবে, কিন্তু আনডিস্টার্ব স্যাম্পেল নিয়ে যে টেস্টগুলো হয় সেগুলো ডিস্টার্ব স্যাম্পেল দিয়ে হবে না। ক্লিয়ার? তো মোটামুটি এইটুকুই। এখানে আরও অনেক কিছু ছিল, যেমন পেনিট্রেশন টেস্টের গল্প আছে, ডাচ কোন পেনিট্রেশন টেস্ট আছে, তো এত ডিটেলে যাব না আমরা, তাহলে আমরা সয়েলের পণ্ডিত তৈরি হবো কিন্তু চাকরিটা আমাদের হবে না, সেই জন্য আমরা এর থেকে বেশি ডিটেলে যাব না। পরের সপ্তাহে আমরা ক্লাস করব হচ্ছে আর্ট প্রেসারের উপর। তো যারা তোমরা বাড়িতে অলরেডি রয়েছো তারা প্রিপারেশনটাকে এমনভাবে রাখো যে এতদিন পর্যন্ত আমাদের সয়েলের যে ক্লাসটা হয়ে গেছে সেটা যেন টোটাল মাথায় থাকে, কারণ এই সপ্তাহের যে ডিসকাশন ক্লাসে বসবো সেখানে আমি নাম করে করে কোশ্চেন জিজ্ঞেস করবো হোয়াটসঅ্যাপে, এবং তাকে কিন্তু মোটামুটি ওই 2-5 সেকেন্ডের মধ্যেই ইমিডিয়েট অ্যান্সার দিতে হবে, মানে সে তাতে ভোকাল রেকর্ড করে দিতে পারে। সেটা কিভাবে করা যায় সেই দিনই আমরা কন্ডাক্ট করে নেব, আর মোটামুটি সেই দিন একটু তাড়াতাড়ি বসে যাব, মানে বিকেলে 5টার দিকে আমরা এতে বসবো, ডিসকাশনটায় বসবো। সবাই রেডি থাকবে, ফোন টোন চার্জ করে ফুল চার্জ করে রবিবার ডিসকাশনের জন্য রেডি থাকবে। কোশ্চেন অ্যান্সারটা এই সপ্তাহে যা যা পড়লাম, মানে সিআর স্ট্রেংথ এবং আজকের এই 3টে টপিক, এখান থেকে কোশ্চেন অ্যান্সারটা মোটামুটি 5টা থেকে 7:30, 8টার মধ্যে করে নেব। আর 8টা থেকে 10টা এই 2 ঘন্টা কিন্তু আমরা সয়েল মেকানিক্স এখনো পর্যন্ত যা যা পড়ে ফেলেছি সেখান থেকে যাকে খুশি আমি নাম করে কোশ্চেন করব, তাকে কিন্তু রিপ্লাই দিতে হবে, সেই জন্য সবাই রেডি থাকবে। নেক্সট উইকে আবার দেখা হবে ডিসকাশনের পরে আর্ট প্রেসার নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।